আচ্ছা, আজকে আমাদের ক্লাস 11 এর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার আমাদের পড়তে হবে। তো সেই চ্যাপ্টারে আমরা যেটা এর দুটো পার্ট অ্যাকচুয়ালি আয়নিক ইকুইলিব্রিয়াম বলে একটা পার্ট আছে, একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আমরা একটা ফার্স্ট লেকচার দিচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখা লেখা আছে, বলছে মেনি রিয়াকশন ডু নট গো টু কমপ্লিশন। অর্থাৎ এরকম অনেক রিয়াকশন আছে যেগুলো ধরো ধরো এ প্লাস বি এর সঙ্গে রিয়াক্ট করে আমার সি প্লাস ডি তৈরি হওয়ার কথা। তাহলে কোনো বিক্রিয়া হচ্ছে মানে আমরা কি মনে করবো? আমরা মনে করবো এ আর বি কমপ্লিটলি রিয়াকশন করে যাবে। অর্থাৎ এখানে বিক্রিয়ার শুরুতে এটা 100 খানা ছিল মনে করছি, এবং এগুলো ছিল 0 0। তাহলে বিক্রিয়া শেষে আমাদের এক্সপেকটেশন থাকবে এ আর বি সবগুলো রিয়াকশন করে যাবে, আর এটা 100% তৈরি হয়ে যাবে। এটা আমরা এক্সপেক্ট করছি যে যতগুলো এ আর বি দিয়ে বিক্রিয়া শুরু করেছিলাম তারা সবাই বিক্রিয়া করে ফেলবে এবং আমরা প্রোডাক্ট পেয়ে যাব সবগুলো। কিন্তু বাস্তবে কি দেখি, প্রোডাক্ট হয় আমাদের 80%, কখনো হয় 40%, কখনো হয় 70%। মানে বিক্রিয়াটা কখনো শেষ হয় না। মানে সমস্তটাই প্রোডাক্ট হয়েছে এমন নয়, কিছুটা বিক্রিয়ক পদার্থ পড়ে থাকে। অর্থাৎ ধরো এটা যদি একটা বিকার নিই আমি, এটা যদি একটা বিকারের মধ্যে আমি রিয়াকশন করছি, এই বিকারের মধ্যে যেমন প্রোডাক্ট থাকবে তেমন কিছুটা রিয়াক্ট্যান্টও পড়ে থাকবে। অর্থাৎ এই সমস্ত রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হয়নি। আবার এমন রিয়াকশনও আছে যেগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, এরকম রিয়াকশনও আছে। তো যাই হোক, তাহলে এরকম ঘটনা ঘটে থাকতে পারে। কি বললাম, কোনো বিক্রিয়া এমন হচ্ছে যে বিক্রিয়া দেখা যায় যে রিয়াক্ট্যান্টগুলো সবটাই প্রোডাক্টে কনভার্ট হয়নি, বেশ কিছু রিয়াক্ট্যান্ট কিন্তু পড়ে থেকেছে। তো এখানে অর্থাৎ কি দেখতে পাই আমরা, অর্থাৎ রিয়াকশন মিডিয়ামে যার মধ্যে বিক্রিয়াটা করছিলাম সেখানে মিক্সচার পাই। কি পাই না, প্রোডাক্ট যেটা তৈরি হওয়ার হয়েছে 80% হোক 70% হোক পেয়েছি, কিছু রিয়াক্ট্যান্টও তার সঙ্গে মিশে রয়েছে, এগুলো আমরা দেখতেই পাই। তারপরে কারণ এগুলোকে আমরা কি বলবো, অর্থাৎ এই বিক্রিয়াগুলো হওয়ার সময় দেখতে পাই, এই বিক্রিয়াগুলো যখন হয় তখন আমরা দেখতে পাই যে একটা স্টেজ এমন চলে এসেছে আমরা যেটাকে আপাত দৃষ্টিতে মনে করি যে বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে। মানে ধরো রিয়াক্ট্যান্টটা থেকে প্রোডাক্টে কনভার্ট হওয়ার গল্প ছিল। রিয়াক্ট্যান্ট মানে যারা বিক্রিয়া করছে, প্রোডাক্ট মানে বিক্রিয়ার ফলে যে প্রোডাক্ট জিনিসগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো। ধরো আমি 100 খানা রিয়াক্ট্যান্ট নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে 100 জনই প্রোডাক্টে চলে যাবে, কিন্তু দেখছি যে 100 খানার মধ্যে 70 খানা রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে এসছে। তাহলে 100 খানার মধ্যে 70 খানা রিয়াক্ট্যান্ট যদি প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়, 30 খানা রিয়াক্ট্যান্ট পড়ে আছে। অর্থাৎ এই যে মিক্সচারটা যেখানে আমি রিয়াক্ট্যান্টটা নিয়েছিলাম, বিক্রিয়কটা নিয়ে বিক্রিয়া শুরু করেছিলাম, সেখানে এখনও 30 খানা রিয়াক্ট্যান্ট পড়ে আছে, আর 70টা যে প্রোডাক্ট উৎপন্ন হলো সেগুলো। তাহলে কি বিক্রিয়াটা শেষ হয়ে গেছে বলে মনে হবে? আর তো কনভার্ট হচ্ছে না, তার মানে আমার কি মনে হয় বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে এটা মনে হবে। বাট এই বিক্রিয়াটাকে স্টপ বলা হয় না, কেমিক্যাল ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় যে এই বিক্রিয়াটা একটা সাম্য বা ইকুইলিব্রিয়াম অর্জন করেছে। সাম্য বা ইকুইলিব্রিয়াম অর্জন করেছে, ইকুইলিব্রিয়াম। বিষয়টা একটু খোলসা করে বলা যাক, বলছি। তাহলে কেমিক্যাল ল্যাঙ্গুয়েজে এটাকে স্টপ বা বিক্রিয়া স্তব্ধ হয়ে গেছে এমনটা বলা হয় না, এটা বলা হয় যে এই বিক্রিয়াটা সাম্য অর্জন করেছে বা ইকুইলিব্রিয়াম, স্টেট অফ ইকুইলিব্রিয়ামে চলে এসেছে। এবং স্টেট অফ ইকুইলিব্রিয়াম বিষয়টা কি সেটা আবার বুঝতে লাগবে যে সেটা আবার কি জিনিস স্টেট অফ ইকুইলিব্রিয়াম। ধরো এ প্লাস বি বিক্রিয়া করে তোমার সি আর ডি তৈরি করছিল, বুঝছে? যদি দেখি যে এ আর বি সবগুলোই রিয়াকশন করে এদিকে চলে এসেছে, অর্থাৎ নাথিং লেফট at the reactant site, at the reactant site, অর্থাৎ এ আর বি কিছুই পড়ে নেই, সবগুলোই সিডিতে চলে গেছে, মানে 100% রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট কনভার্সন। এইরকম বিক্রিয়াগুলোকে আমরা বলে থাকি একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া বা ইররিভার্সিবল রিয়াকশন। ইররিভার্সিবল রিয়াকশন কি বললাম বুঝতে পেরেছো? এরকম বিক্রিয়াকে আমরা বলে থাকি একমুখী বিক্রিয়া বা ইররিভার্স, যেখানে রিয়াক্ট্যান্টগুলো প্রোডাক্টে পুরোপুরি কনভার্ট হয়ে যায়, রিয়াক্ট্যান্ট কিছুই প্রায় পড়ে থাকে না, সেরকম কেস। কিন্তু আমরা যে কেসটা নিয়ে আলোচনা করছিলাম সেটা কি বললাম তাহলে, সেখানে দেখছি যে রিয়াক্ট্যান্ট পুরোপুরি শেষ হচ্ছে না,
তাই তো? রিয়াক্ট্যান্ট পুরোপুরি তোমার শেষ হচ্ছে না। তাহলে সেটা কিরকম কেস? সেটা তাহলে এরকম কেস একটা হতে পারে, ধরছি এ আর বি বিক্রিয়া করছিল, করে প্রোডাক্ট হচ্ছিল সি আর ডি। যদি ঘটনাটাই শেষ না হওয়ার কারণটাকে আমরা এভাবে ভাবতে পারি, মানে যারা কেমিস্ট্রি জানেন না বা কিছু, তারা হয়তো এরকম ভাববেন যে বিক্রিয়াটা এ আর বি বিক্রিয়া করা বন্ধ করে দিয়েছে, তাই 30খানা পড়ে আছে, 70খানা এখানে চলে গেছে। 100টা নিয়েছিলাম, 100খানা নিয়েছিলাম, 30টার পড়ে আছে, 70টা চলে গেছে। তার মানে কি, এই আর বাকি 30টার আর কোনো ক্ষমতা নেই ওইদিকে যাওয়ার। তো আমরা মনে করি যে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু কেমিস্টরা এটা বলেন যে এই বিক্রিয়াটা কিন্তু আদবে বন্ধ হয়নি। এই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া বা উভয়মুখী বিক্রিয়া। আমি পেন ট্যাপে প্রথমবার লিখছি, আমার একটু অসুবিধা হচ্ছে। বিক্রিয়া বা রিভার্সেবল রিয়াকশন। কি বললাম? রিভার্সেবল রিয়াকশন। এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়েছে জানো তো? এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে এই যে এ আর বি যে বিক্রিয়া করে যে সি আর ডি তোমার তৈরি করেছে, এই সি ডিও আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে পুনরায় এ আর বিতে ফিরে যায়। ফলে বিক্রিয়াটা কখনোই শেষ হয় না। অর্থাৎ ধরছি 100টার মধ্যে 70খানা এখানে গেছে, তো এই 70খানা সি আর ডি এর মধ্যে, বা ধরে নাও মনে করছি 100খানা এ আর বি মনে করছি সবগুলোই তোমার সি আর ডিতে কনভার্ট হয়ে গেছিল। এবার তার মধ্যে কিছু সি আর ডি পরস্পর বিক্রিয়া করে আবার এখানে ফিরে এসেছে। মনে করছি 30 জন এখান থেকে ফিরে এসেছে, 100টা চলে গেছে, তাহলে 30 জন এখানে ফিরে এসেছে। তাহলে এই ঘটনাটা চলতেই থাকছে। অর্থাৎ আমি কি বললাম, রিয়াক্ট্যান্টগুলো যেমন প্রোডাক্টে যাচ্ছে তেমনই প্রোডাক্টগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে যদি আবার মাদার মলিকিউলে ফিরে আসে, অর্থাৎ যেখানে তারা বিক্রিয়া করছিল সেখানে ফিরে আসে, তাহলে এই ধরনের বিক্রিয়া তোমার কখনোই শেষ হবে না। তার কারণ রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যাচ্ছে, প্রোডাক্টগুলো আবার রিয়াক্ট্যান্টে ফিরে আসছে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার রিয়াক্ট্যান্টে ফিরে আসছে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে এই বিক্রিয়াগুলো কখনোই শেষ হওয়ার নয়, এবং দুই মুখে ঘুরছে। রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে, যে প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে তারা পরস্পর বিক্রিয়া করে আবার রিয়াক্ট্যান্টে ফিরে আসছে। সুতরাং এটা দ্বিমুখী বিক্রিয়া, বা এই ধরনের বিক্রিয়াগুলো আমরা বলে থাকি উভয়মুখী বিক্রিয়া বা রিভার্সেবল রিয়াকশন। এখন এই রিভার্সেবল রিয়াকশনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কথাটা আমাকে বুঝতে হবে। ইকুইলিব্রিয়াম মানে কি? ধরো এ আর বি ছিল, এ আর বি থেকে আমার তৈরি হয়েছিল সি আর ডি। উভমুখী বিক্রিয়াকে না এরকম উভয়মুখী চিহ্ন দিয়ে বোঝানো হয়। এই অ্যারোটাকে বলা হয় ফরওয়ার্ড বিক্রিয়া বা সম্মুখ বিক্রিয়া, এটাকে বলা হয় ফরওয়ার্ড বা সম্মুখ বিক্রিয়া। এটাকে বলা হয় নিচের দিকে যেটা অ্যারোটা, সেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড মানে সম্মুখমুখী, আর এটা হচ্ছে পশ্চাৎমুখী। সম্মুখমুখী মানে রিয়াক্ট্যান্টগুলো পরস্পর রিয়াক্ট করে সি আর ডি এর দিকে চলে যাচ্ছে, আর ব্যাকওয়ার্ড মানে হচ্ছে প্রোডাক্টগুলো যারা তৈরি হয়েছে তারা আবার বিক্রিয়া করে রিয়াক্ট্যান্টের দিকে ফিরে আসছে। এখন আমি কি বললাম, এই যে বললাম যে 30 আর 70 হয়ে দাঁড়িয়ে গেছিল বিক্রিয়াটা, 30 আর 70 হয়ে দাঁড়িয়ে গেছে। তার মানে কি? তার মানে যে হারে এ আর বি সিটা ডিতে তৈরি হচ্ছে, মানে যতটা রিয়াক্টন করে ঠিক তেমনভাবেই, মানে প্রতি 100টা এখানে কানভা 30টা আবার এখানে ফিরে আসে, আবার এটা কিছুটা এখানে গেলে সেটা আবার এখানে চলে আসে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যদি এ বি রিয়াকশন করে সি ডিতে যাওয়ার যে টেন্ডেন্সি, ঠিক একইভাবে সি আর ডি বিক্রিয়া করে যদি এ বিতে ফিরে আসে টেন্ডেন্সিটা সমান হয়ে যায়। অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু ব্যাকওয়ার্ড যদি হয়ে যায়, অর্থাৎ যে গতিতে রিয়াক্ট্যান্টগুলো প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, ঠিক একই গতিতে যদি প্রোডাক্টগুলো আবার রিয়াক্ট্যান্টে কনভার্ট হতে থাকে, তাহলে রিয়াক্ট্যান্টের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না বা কনসেন্ট্রেশনের কোনো পরিবর্তন হবে না। কারণ এটা যখন এদিকে চলে যাচ্ছে ঠিক একই সময় এরা আবার যুক্ত হয়ে এদিকে চলে আসছে। তো সুতরাং কী হলো, এদের তো কোনো পরিবর্তন ঘটছে না। আবার এরকম একই ঘটনা এখানে এ বি ভেঙে যেই সিডি তৈরি হচ্ছে, সেই সিডি আবার বিক্রিয়া করে দিকে চলে যাচ্ছে। ফলে কি হলো, সিডি আগে যাচ্ছিল তেমনই রয়ে গেল। অর্থাৎ সময় সাপেক্ষে এদের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটছে না, 30 আর 70 হয়ে রয়ে গেল। এই জন্য কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে আমরা কি বলি? ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলি। কি বলি? ডাইনামিক ইকুইলিব্রিয়াম। অর্থাৎ আপাত দৃষ্টিতে আমাদের যদি মনে হয়ে থাকে যে কোনো বিক্রিয়া স্তব্ধ হয়ে গেছে, বিক্রিয়াটা আসলে স্তব্ধ হয়নি। সেই বিক্রিয়াটা কি হয়েছে? সেই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়ার রূপ বা ধরন
কে গ্রহণ করেছে, যেখানে কি হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেট এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা একই সঙ্গে চলছে, অর্থাৎ যে রেটে সম্মুখ বিক্রিয়া ঘটছে ঠিক একই রেটে ব্যাকওয়ার্ড বিক্রিয়াটাও ঘটছে বলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের কোনো গাঢ়ত্বের পরিবর্তন ঘটছে না, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে না এ বি এর গাঢ়ত্বের চেঞ্জ হচ্ছে না সি ডি এর গাঢ়ত্বের চেঞ্জ হচ্ছে, গাঢ়ত্ব মানে কতটা ওরা আছে চেঞ্জ হচ্ছে। সুতরাং আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে যেহেতু এ বি এবং সি ডি কারোর গাঢ়ত্বের পরিবর্তন ঘটছে না, তাই আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে বিক্রিয়াটা থেমে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা থামেনি, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন একই সঙ্গে ঘটছে। তাহলে এখান থেকে আমরা কি আলোচনা করলাম, তাহলে আমরা রিয়াকশনের দুটো রূপ পেলাম। কি পেলাম? রিয়াকশনের দুটো রূপ পেলাম। কি পেলাম? কিছু বিক্রিয়া পেলাম ইররিভার্সিবল, মানে যেগুলো একরূপমুখী, কিছু বিক্রিয়া পেলাম রিভার্সিবল, যেগুলো হচ্ছে দ্বিমুখী বিক্রিয়া বা উভমুখী বিক্রিয়া। আর এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই আমরা নতুন শব্দ শুনতে পেলাম। সেটা কি শুনতে পেলাম? ইকুইলিব্রিয়াম বলে বা সাম্য বলে একটা কথা পেলাম। আর ইররিভার্সিবলের ক্ষেত্রে সাম্যের গল্প নেই। ইররিভার্সিবল মানে হচ্ছে তোমার একমুখী বিক্রিয়া। আচ্ছা, এখন তাহলে এই বিষয়টা পরিষ্কার হলো যে রিভার্সিবল রিয়াকশন মানে যে রিয়াকশনে বিক্রিয়ক থেকে যেমন প্রোডাক্ট তৈরি হয়, মানে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়, ঠিক একইভাবে বিক্রিয়াজাত পদার্থগুলো পরস্পর বিক্রিয়া করে আবার বিক্রিয়ক পথে ফিরে আসে। অর্থাৎ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বলে দুটো গল্প থাকে এখানে। আর ইররিভার্সিবল মানে একবার প্রোডাক্টে চলে গেল মানে প্রোডাক্টে চলে গেল, আর সেটা তারা ফিরে আসবে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। কিছু এক্সাম্পল দেখা যাক। রিভার্সিবল এবং ইররিভার্সিবল কয়েকটা এক্সাম্পল দেখা যাক। যেমন ধরো তোমরা পটাশিয়াম ক্লোরেট 2KClO3 কে এটা যদি আমরা হিট করি, MnO2 তোমার ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, তাহলে আমরা যেটা পাই এটা একটা তোমার একমুখী বিক্রিয়ার উদাহরণ। অর্থাৎ এখানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার পর প্রোডাক্টগুলো আর ফিরে আসে না, তাই এটা একমুখী বিক্রিয়া। এরকম আরও কিছু রিয়াকশন আছে, যেমন ধরো সিলভার নাইট্রেটের সঙ্গে, বইতে আরও পাবে। আমি যদি HCl বিক্রিয়া করাই তাহলে আমরা সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পাই প্লাস HNO3, এটা একটা অধক্ষেপ পড়ে, মানে প্রেসিপিটেট পড়ে। তো এটা একটা ইউনিডিরেকশনাল বা ইররিভার্সিবল রিয়াকশনের এক্সাম্পল, বিকজ ওয়ান্স দ্য প্রোডাক্ট ইজ ফর্মড দে উইল নট গেট ব্যাক টু দ্য রিয়াক্ট্যান্ট, তারা মাদার রিয়াক্ট্যান্টে ফিরবে না। তো এটা একটা এক্সাম্পল হতে পারে, আরও অনেক এক্সাম্পল আছে। আচ্ছা, আরও এক্সাম্পল আছে। ধর এবার আমি কটা রিভার্সিবল রিয়াকশনের নাম দিই। রিভার্সিবল রিয়াকশনের নাম দিচ্ছি, যেমন ধরো তোমার এই Fe3O4 এটাকে হাইড্রোজেনেশন করলে তোমার 3Fe প্লাস 4H2O হয়। এই বিক্রিয়াটাকে যদি আমরা বদ্ধ পাত্রে করি, ক্লোজড ভেসেলে যদি করি, বদ্ধ পাত্রে যদি করি, ক্লোজ সিস্টেমে করি, তাহলে কী হবে? এই রিয়াক্ট্যান্ট মানে প্রোডাক্টগুলো যেগুলো তৈরি হলো Fe4H2, এরা পুনরায় বিক্রিয়া করে আবার এখানে চলে আসবে। এখানে বদ্ধ পাত্রে যেমন ধরো ক্যালসিয়াম, আরেকটা এক্সাম্পল দিই খুব ভালো, ধরো ক্যালসিয়াম কার্বনেট, এটার সঙ্গে তোমরা বেশি ফ্যামিলিয়ার। একে যদি আমরা হিট দিই, ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 তৈরি হলো। এখন এটা যদি আমরা ওপেন চেম্বারে করি, মানে ওপেন কন্টেনারে করি, ওপেন কন্টেনারে করি, তখন কিন্তু এটা তোমার ইররিভার্সিবল রিয়াকশন। কী হবে? ইররিভার্সিবল। কেন ইররিভার্সিবল? বিকজ এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হচ্ছে ওপেন কন্টেনার হলে তো গ্যাসটা তো উড়ে চলে যাবে। গ্যাস যদি উড়ে চলে যায়, ক্যালসিয়াম অক্সাইড কার সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে আবার ফিরে আসবে? ফিরে আসার চান্স থাকছে না। অর্থাৎ যদি আমি ওপেন কন্টেনারে রিয়াকশন করি, যে গ্যাস যেটা তৈরি হচ্ছে, মানে এই ক্ষেত্রে ওয়াটার ভেপার তৈরি হয়েছিল, এটা তো বেরিয়ে যাবে সিস্টেম থেকে। আর যদি সিস্টেম থেকে বেরিয়ে যায়, তাহলে রিয়াক্ট্যান্টগুলো তো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করলে তবে না আবার প্রোডাক্টগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করলে তবে না আবার ফিরে আসবে এখানে।
তো যেহেতু এটা বেরিয়ে চলে গেছে, তো সুতরাং তাদের মধ্যে পারস্পরিক রিয়াকশন করার কোনো জায়গা থাকছে না, তাই না? কিন্তু এই রিয়াকশনটাকেই যদি আমি তোমার ক্লোজ ভেসেলে করি, মানে এই CaCO3কে যদি আমরা হিট দিই একটা ক্লোজ ভেসেলে, প্রোডাক্ট তো একই হবে, বাট এইটা হচ্ছে একটা ক্লোজড ভেসেলে করছি, তখন তুমি দেখবে যে যেমন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন, তাহলে CO2 গ্যাসটা বেরোতে পারছে না, ভেতরে ট্র্যাপ হয়ে গেছে, ভেতরে রয়ে গেছে। তখন এই CO2 ফোর্সফুলি ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে রিয়াকশন করবে, দিয়ে আবার ক্যালসিয়াম কার্বনেটে ফিরবে। অর্থাৎ তুমি এর ক্লোজ কন্টেনারে, যদি কোনো একটা ক্লোজ কন্টেনারে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি হিট করো, একটা ক্লোজ কন্টেনার যদি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করো, তুমি দেখবে কিছু সময় পরে এই পাত্রের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটও থাকবে, ক্যালসিয়াম অক্সাইডও থাকবে, CO2ও থাকবে। কেন না, ক্যালসিয়াম কার্বনেটটা তো সবটা দিকে ভেঙে যাওয়ার কথা ছিল। যদি বোতলটা ওপেন থাকতো, পাত্রটা যদি ওপেন থাকতো, তাহলে শুধু কোনো ক্যালসিয়াম কার্বনেট দেখতে পেতাম না। কেন না, সব কটা ক্যালসিয়াম কার্বনেটই ক্যালসিয়াম অক্সাইড এবং CO2তে কনভার্ট হয়ে যেত, আর এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করার সুযোগ পেত না, কারণ CO2 গ্যাসটা এখান থেকে বেরিয়ে চলে যেত। ফলে যদি এটা ওপেন কন্টেনারে হতো, তাহলে এখানে কোনো ক্যালসিয়াম কার্বনেটকে দেখতে পেতাম না, শুধু CaO কে দেখতে পেতাম। কেন CO2কেও পেতাম না, কারণ CO2টাও বেরিয়ে চলে যেত। যেহেতু এটা ক্লোজ কন্টেনারে হচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে ক্লোজ কন্টেনার যদি হয়, তাহলে তো আমাদের এটা পাওয়ার কথা না, এই দুটো পাওয়ার কথা। রিয়াক্ট্যান্ট কেন পাবো, আমরা তো এটা দিয়ে বিক্রিয়া শুরু করেছিলাম, তাহলে বিক্রিয়া শুরু করে যখন আমরা প্রোডাক্ট পাওয়ার কথা, মানে এই দুটো পাওয়ার কথা। কিন্তু এটাও পাচ্ছি, তার মানে এটা বোঝায় যে আমরা এটাও পাচ্ছি, এটাও পাচ্ছি, এটাও পাচ্ছি। তার মানে এটা বোঝায় যে যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে তারাও নিজেদের মধ্যে কিছুটা বিক্রিয়া করে আবার রিয়াক্ট্যান্টে ফিরে এসেছে। এই জন্য প্রোডাক্ট যেমন পাচ্ছি, তার সঙ্গে যে প্রোডাক্টগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে রিয়াক্ট্যান্টে ফিরে এসছে, সেই রিয়াক্ট্যান্টটাকেও আমরা এখানে পাচ্ছি। অর্থাৎ কিছু কিছু বিক্রিয়া কি হয়, খোলা পাত্রে একমুখী বিক্রিয়া হলেও বদ্ধ পাত্রে কিন্তু তারা ক্লোজ ভেসেলে ওরা কিন্তু তোমার রিভার্সেবল নেচার নিয়ে নিতে পারে। কেমন? তাহলে পরীক্ষা কেন কেমন প্রশ্ন করে, পরীক্ষা তোমাকে কেন প্রশ্ন করবে যে ক্যালসিয়াম কার্বনেট খোলা পাত্রে যদি রিয়াকশন করে, ক্যালসিয়াম কার্বনেট যদি খোলা পাত্রে রিয়াকশন করে, তাহলে তোমার কি হবে, একমুখী বিক্রিয়া, একমুখী মানে ইররিভার্সেবল। বাট যদি এটাকে ক্লোজড ভ্যাসেল হিট করা হয়, CaCO3 যদি আমরা ক্লোজড ভ্যাসেল মানে বদ্ধ পাত্রে ক্লোজ ভ্যাসেলে যদি হিট করি, তাহলে এটা আমরা রিভার্সেবল নেচার দেখতে পাই। কেন ব্যাখ্যা করতে হবে। সুতরাং বলবে পরিষ্কারভাবে যে ক্যালসিয়াম কার্বনেটকে যখন হিট করছি, তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, তো সেই গ্যাসটা তো বেরিয়ে চলে যাচ্ছে। বেরিয়ে চলে যাওয়ার জন্য যে প্রোডাক্ট উৎপন্ন তারা পরস্পরের মধ্যে রিয়াক্ট করতে পারছে না, তাই মাদার মলিকুলে ফিরছে না, তাই বিক্রিয়াটা একমুখী হচ্ছে। কিন্তু যখন আমি ক্লোজড পাত্রে করব বা বদ্ধ পাত্রে করব, তখন কি হবে, ওরা পরস্পরের সঙ্গে রিয়াক্ট করবে এবং রিয়াক্ট্যান্ট থেকে যেমন প্রোডাক্ট হবে, প্রোডাক্ট থেকেও আবার রিয়াক্ট্যান্টে ফিরে আসবে, এবং সে কারণে আমরা সবগুলোই দেখতে পাবো। এই হচ্ছে তোমার গল্প। আচ্ছা, এবার তোমাকে আরো কিছু জিনিস আমার বলার কথা। তাহলে একমুখী বিক্রিয়া নিয়ে আমাদের, যেহেতু চ্যাপ্টারটা আমাদের ইকুইলিব্রিয়াম, তাহলে একমুখী বিক্রিয়া নিয়ে আমাদের বেশি কিছু বলার নেই। আমাদের মেন গল্প বা মেন পড়াশোনার ইন্টারেস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিয়াকশন। এই ধরনের বিক্রিয়াগুলো, এইটাই আমাদের মেন পড়ার বিষয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, অর্থাৎ A+B থেকে যেমন C+D হচ্ছে, তেমনই CDও বিক্রিয়া করে A+Bতে ফিরে আসে। নিচের দিকে যে অ্যারোটা, এটাকে ব্যাকওয়ার্ডের অ্যারো বলি, আর উপরের দিকে অ্যারোটাকে ফরওয়ার্ডের বলি। ফরওয়ার্ড মানে সম্মুখ, এখান থেকে এদিকে যাওয়া, ব্যাকওয়ার্ড মানে এদিক থেকে এদিকে আসা। এবং কী হবে, কখন ইকুইলিব্রিয়াম আসবে, যদি ফরওয়ার্ড বিক্রিয়া মানে সামনের দিক থেকে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা, এবং ব্যাকওয়ার্ড যেটা পেছন দিক থেকে যেটা হচ্ছে, সেটা যদি সমান হয়, তখনই বলবো সিস্টেমটা ইকুইলিব্রিয়াম বা সাম্যে চলে এসছে। ওকে, সাম্য বা ইকুইলিব্রিয়ামে চলে এসছে। পরিষ্কার বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তারপর যে বিষয়টা তোমাকে বলার, সেটা হচ্ছে একটা গ্রাফ তোমাকে আমি দেখাবো, রেট ভার্সেস টাইম। রেট ভার্সেস টাইম আমরা তোমাকে একটা গ্রাফ তোমাকে আমি দেখাবো। তাহলে প্রথমে রেট বলে একটা কথাটাকে বুঝিয়ে দিই। রেট, বিক্রিয়ার রেট কাকে বলে? বিক্রিয়ার রেট বা হার, বিক্রিয়ার রেট বা হার, এই কথাটা আমাকে বুঝতে হবে। এগেইন বিক্রিয়াটা নিয়ে একটা বিক্রিয়া নিলাম, খুব সাধারণ একটা বিক্রিয়া নেই, A থেকে B হচ্ছে, এরকম একটা সাধারণ বিক্রিয়া নিলাম। রেট বলতে কি বোঝায়?
রেট বলতে কি বোঝায়, যে সময়ের সাপেক্ষে কোনো কিছু কতটা পরিবর্তিত হচ্ছে সেটা কিন্তু তার রেট বলে। ধরো তুমি প্রত্যেক বছর তোমার 5 কেজি করে ওজন বেড়ে যাচ্ছে, তা তোমার ওজন বৃদ্ধির রেট কত? 5 কেজি পার ইয়ার। 5 কেজি পার ইয়ার। তোমার উচ্চতা প্রত্যেক বছর 1 মিটার করে বৃদ্ধি পাচ্ছে, বা 2 ইঞ্চি করে বৃদ্ধি পাচ্ছে, কথা কথা ধরে নিচ্ছি, বা 6 মাসে 2 ইঞ্চি বৃদ্ধি পাও, তাই তো? তাহলে 1 বছরে কত? 4 ইঞ্চি বৃদ্ধি পাচ্ছ। তাহলে তোমার রেট অফ ইনক্রিমেন্ট কত, হাইট ইনক্রিমেন্ট কত হচ্ছে? 4 ইঞ্চ পার ইয়ার। মানে যতটা করে বৃদ্ধি হচ্ছে, যতটা করে তোমার পরিবর্তন ঘটছে, সেটা সময়ের সাপেক্ষে প্রকাশ করলে আমাদের রেট পাওয়া যায়। যে কোনো জিনিসের রেট মানে কি বোঝায়? রেট মানে চেঞ্জ ইন সামথিং। রেট বলতে যেটা বেসিক্যালি বোঝায়, মানে একদম মোদ্দা কথা যেটা বলি গোদা বাংলায়, চেঞ্জ ইন সামথিং। সামথিংটা কি হতে পারে? আমি এই বিক্রিয়ার রেসপেক্টে বললাম না, যে কোনো জিনিসের রেট করতে তোমাকে এই বিষয়টাই মনে রাখতে হবে। চেঞ্জ ইন সামথিং। সামথিং মিনস কারোর গারত্ব হতে পারে, যেমন বয়স বললাম, বয়স হতে পারে, হ্যাঁ, কারোর গতি হতে পারে, সময়ের সাপেক্ষে, পার ইউনিট টাইম। পার ইউনিটে এটা হচ্ছে রেটের একদম পাতি সংজ্ঞা, যেটাকে বলে একদম সব ক্ষেত্রে। এটা এবার এটাকে ডিমডিফাই করে করে আমরা ডিফারেন্ট ক্ষেত্রে বলি। ধরো তুমি অঙ্ক করো, কথার কথা, তুমি খুব অঙ্ক করতে ভালোবাসো, তুমি ধরো 1 ঘন্টায় 20টা করে অঙ্ক করতে পারো, প্রতি 1 ঘন্টায় 20। তাহলে তোমার রেট অফ সলভিং ম্যাথামেটিক্যাল প্রবলেম কি? 20 পার আওয়ার। রেট অফ সলভিং ম্যাথামেটিক্যাল প্রবলেমস, সেটাকে 20 পার আওয়ার, এটা তোমার রেট। বা তুমি কোথাও পড়াতে যাও টিউশন, তুমি 2 ঘন্টার জন্য 1000 টাকা চার্জ করো, তাহলে 1 ঘন্টা চার্জ করো কত? 500 টাকা। তাহলে রেট অফ ইউর টিউশন ফিস কিরকম? 500 পার আওয়ার। 1 ঘন্টা তুমি 500 টাকা হিসাবে না, মানে এই 1 ঘন্টায় কোনো কিছু চেঞ্জ কতটা তুমি নিচ্ছ, কতটা হচ্ছে, সেটা প্রতি একক সময় কতটা, সেটা রেসপেক্টে যদি প্রকাশ করতে পারো, তাহলে তাকে তুমি রেট বলতে পারো। এবার বিক্রিয়ার ক্ষেত্রে রেটটা তাহলে আমরা কী করে বুঝবো? দেখো বিক্রিয়ার ক্ষেত্রে রেট বিষয়টা কী করে আসছে। তাহলে এতক্ষণ এই সমস্ত গল্পটা তোমাকে দিলাম, তুই বলো স্যার আমাকে এইসব বললে হবে না, আমাকে বিক্রিয়া পড়ছি, আমি তো টিউশন পড়াচ্ছি না এখানে, বা আমার হাইটও ক্যালকুলেট করছি না, তাহলে আমি এক্ষেত্রে আমার রেটটাকে কী করে বুঝবো? আচ্ছা ধরো, চলো তোমার কথাটাকে মান্যতা দিলাম, ভালো কথাই বলেছ। ধরো তোমার এই বিক্রিয়াটা তুমি করতে শুরু করেছো, ওকে? এই বিক্রিয়াটা প্রথমের দিকে এর একটা গাঢ়ত্ব ছিল, তুমি কিছু তো নিয়েছিলে 100 মোল, 5 মোল, 10 মোল, 200 মোল, বা 100 গ্রাম, 200 গ্রাম, কিছু তো একটা নিয়েছিলে। তুমি তো এটা কিছু তো একটা নিয়েছিলে। আমি ধরছি তুমি এটাকে 100 গ্রাম এ নিয়ে বিক্রিয়া, তোমার গ্রামে বললে বুঝতে সুবিধা হবে, মোলেও বলতে পারি, গাঢ়ত্বে মোল বা লিটারেও বলতে পারি, গাঢ়ত্ব প্রকাশের একাধিক পদ্ধতি আছে। আমি ধরছি তুমি 100 গ্রাম সলিড এ নিয়ে বিক্রিয়া শুরু করেছিলে, 100 গ্রাম সলিড এ নিয়ে বিক্রিয়া শুরু করেছিলে, হচ্ছে? এবং 100 গ্রাম এটা ভেঙে 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 তোমার বি তৈরি হচ্ছে। তো দেখলাম প্রতি 1 মিনিটে, পার 1 মিনিট, 1 মিনিটে তোমার 100 গ্রাম থেকে ভেঙে এটা 5 গ্রাম করে বাড়ছে। মানে প্রথমে 100 ছিল, এটা 0 ছিল। 1 মিনিট পর দেখলাম এটা হয়েছে 95 গ্রাম, এটা হয়েছে 5 গ্রাম। পরবর্তী 1 মিনিট দেখলাম এটা 90 গ্রাম হলো, এটা 10 গ্রাম হয়ে গেল। পরবর্তী 1 মিনিটে দেখলাম, মানে প্রত্যেকটা 1 মিনিট গ্যাপে দেখলাম এটা 85 হয়ে গেল, আর এখানে তোমার এটা হয়ে গেল 15 গ্রাম। তার মানে কি প্রতি 1 মিনিটে কতটা করে এখানে চেঞ্জ হচ্ছে? 5 গ্রাম করে এদিকে আসছে, তাই তো? তাহলে রেট অফ কনভার্সন অফ দিস রিয়াকশন, এ থেকে বিতে যাওয়ার যে রেট, সেটা কি? 5 গ্রাম পার মিনিট। এটাই তার রেট। অর্থাৎ এ আর বি কতটা এ থেকে বি হচ্ছে, বা বি প্রতি একক মিনিটে কতটা করে এ কমে যাচ্ছে, বা প্রতি একক সময়ে কতটা করে বি বৃদ্ধি পাচ্ছে, এ কতটা কমছে, বি কতটা বাড়ছে প্রতি একক সময়ে। এ যদি কমার রেসপেক্টে বলে দেখো 5 গ্রাম করে করেই কমছে, আর বি যদি বাড়ার রেসপেক্টে বলে তাহলে 5 গ্রাম করে করেই বাড়ছে। তাহলে যে কোনো একটা রেসপেক্টে মানে এর গাঢ়ত্বের পরিবর্তন কত হচ্ছে প্রতি একক সময়, বিকজ এর যতটা গাঢ়ত্বের পরিবর্তন হবে ততটা গাঢ়ত্বের পরিবর্তন বি এরও হবে। এখন এর গাঢ়ত্বের পরিবর্তন কেমন হবে? এর গাঢ়ত্বটা কমতে থাকবে, আর বি এর গাঢ়ত্বটা, এর গাঢ়ত্ব 5 করে কমছে, আর বি এর গাঢ়ত্বটা 5 করে বাড়ছে। মানে গাঢ়ত্বের পরিবর্তনটা কিন্তু 5 গ্রাম, সে এ হোক বা বি হোক। তাহলে পাতিকতা রেটের যে ডেফিনেশন চলে আসছে সেটা হচ্ছে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়।
এক লাইনে লিখতে পারলে ভালো হতো, আমার জায়গা নিয়ে বলে লিখলাম গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়, এটাকেই আমরা বলে থাকি বিক্রিয়ার রেট বা হার। অর্থাৎ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট বাই টাইম। এটা কি বললাম, ইংরেজিতে বলে দিচ্ছি। রেট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট বাই টাইম কে আমরা বলে থাকি বিক্রিয়ার রেট। আচ্ছা, এই বিক্রিয়ার রেট ভার্সেস টাইম একটা প্লট আমরা আজকে দেখব। রেট ভার্সেস টাইম প্লট কি দেখবো আমরা এবারে দেখব, রেট ভার্সেস টাইম একটা প্লট আমরা দেখব এখন। কেমন? রেট ভার্সেস টাইম প্লট। আচ্ছা, রেট ভার্সেস টাইম প্লটটা তোমাকে খুব সুন্দর করে বোঝাবো আমি, খুব মনোযোগ দিয়ে শুনবে। আমার সঙ্গে সঙ্গে এঁকে নাও। এঁকে নাও, তো আমি বলছি তোমাদের বিষয়টা। এটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম স্টেট, এই অংশটাকে। আর এটা হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা টাইম অ্যাক্সিস, সময় অক্ষের উপরে এই যে পয়েন্টটা, কখন ইকুইলিব্রিয়ামটা রিচ হয়েছে, টাইম অ্যাট হুইচ ইকুইলিব্রিয়াম is reached, time at which equilibrium is reached, ওকে, ইকুইলিব্রিয়াম স্টেট। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই জায়গাটা, সেটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। আর এটা হচ্ছে তোমার রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। সবটা বললাম, এবার তোমাকে বিষয়টা বুঝতে হবে, আমি বিষয়টা বোঝাচ্ছি তোমাকে। আমি সবটা দিকে লিখে নাও তোমরা। এইবার দেখো দেখো তোমাকে একটা কথা বলি। ধরো তুমি এ থেকে বি এর দিকে যাচ্ছ, এ থেকে বি এর দিকে যাচ্ছ। আচ্ছা, আমি ধরছি বিক্রিয়াটা, এটাও ধরে নিচ্ছি বিক্রিয়াটা উভমুখী, মানে রিভার্সেবল নেচারের। কিন্তু যখন তুমি বিক্রিয়াটা শুরু করেছিলে, মানে 100 খানা এ নিয়ে শুরু করেছিলে, তখন কি বি ছিল? বি তো 0 ছিল। অর্থাৎ ইনিশিয়ালি তোমার এটা ছিল, তুমি যখন রিয়াকশনটা শুরু করে তখন এটাই শুধুমাত্র ছিল, এবং উইথ রেসপেক্ট টু টাইম এর অ্যামাউন্টটা ধীরে ধীরে কমেছে, কারণ বি এর অ্যামাউন্টটা ধীরে ধীরে বেড়েছে, বিকজ এটা কনভার্ট হয়ে কোথায় যাচ্ছে? বিতে যাচ্ছিল, এটা কনভার্ট হয়ে বিতে যাচ্ছে। উইথ রেসপেক্ট টু টাইম যখন যত সময় এগিয়েছে, তোমার এর অ্যামাউন্টটা বি এর দিকে শিফট করেছে, তার মানে কি এর অ্যামাউন্টটা ধীরে 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 কমে এসেছে, আর বি এর অ্যামাউন্টটা ধীরে 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 বেড়ে এসেছে। এখন বিক্রিয়ার যে রেট, তোমাকে একটু পরেই বলবো, একটা ল বলবো, মাস অ্যাকশন ল। এই যে বিক্রিয়ার রেট হচ্ছে, মানে রেটটা তোমার গাঢ়ত্বের উপর নির্ভরশীল। রেট প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে কতটা আছে জিনিসটা, হ্যাঁ, সোজা কথা বললে কনসেন্ট্রেশন মানে কতটা আছে। তাহলে এ যখন প্রথমের দিকে বেশি ছিল, তাহলে বিক্রিয়ার রেটটাও খুব বেশি ছিল। আস্তে আস্তে দেখো, এবার গ্রাফের দিকে তাকাও। ইনিশিয়ালি এর এ পজিশন এই জায়গাটায়, আর বি এর পজিশন কত? 0। এটা 0 টাইম, এটা যে বি, দেখো এটা বি, দেখো রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন দেখিয়েছে, ঠিক আছে, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে ইনিশিয়ালি যখন এ থেকে বিতে যাচ্ছে, তখন তো ব্যাকওয়ার্ড হচ্ছেই না, মানে একদম যখন প্রথম বিক্রিয়াটা শুরু করেছো তখন তো বি তো নেই, বি তো 0। এ থেকে কিছুটা বিতে যাবে, তারপর না বি আবার এদিকে আসবে।
তো যখন বিকেটা শুরু হয়েছে তখন এটাই ম্যাক্সিমাম রেট, এই জন্য এটা উপরের দিকে আছে না, এটা হচ্ছে এ রেট অফ ফরওয়ার্ড, ম্যাক্সিমাম উপরের দিকে মানে অনেকটা উপরে, মানে অনেক অনেক বেশি, রেটটা অনেক হাই। এদিকে গেলে রেট হাই হয়, নিচের দিকে নামলে রেট কমে, এই অক্ষ বরাবর উপরের দিকে উঠলে রেটটা বাড়ছে। তাহলে এ রেটটা প্রথমের দিকে দেখো তোমার বেশি আছে, তাই না? এ রেটটা তোমার প্রথমের দিকে বেশি আছে। এবার যত তোমার টাইম এগোচ্ছে তত কি দেখছো, যত টাইম এগোচ্ছে এর অ্যামাউন্টটা কমে কমে বি এর দিকে চলে যাচ্ছে, এগুলো কমে কমে সব কোথায় যাচ্ছে, বি এর দিকে চলে যাচ্ছে। তাহলে বি এর রেটটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ এবার যখন আস্তে আস্তে বি তৈরি হচ্ছে সেই বি গুলো কম্বাইন করে এবার এদিকে আসতে শুরু করবে। তাহলে বি এর রেটটা এবার আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ রেটটা কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল বলেছি, অর্থাৎ যার গাঢ়ত্ব বেশি হবে তার রেটটাও বেশি হবে। তাহলে প্রথমে দিকে এ এর গাঢ়ত্ব বেশি ছিল, রেটটাও বেশি ছিল, ধীরে ধীরে এ গুলো এদিকে চলে যাচ্ছে, কারণ এর গাঢ়ত্বটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে রেটটাও দেখো ফল করবে, রেটটাও কমে কমে নিচের দিকে নেমে আসছে, রেটটা দেখতেই পাচ্ছ। দেখো রেটটা নিচের দিকে কমে কমে আসছে, উপর থেকে নিচের দিকে নামছে রেটটা আস্তে আস্তে, তাই না? সিমিলারলি বি এর গাঢ়ত্বটা এগুলো ভেঙে ভেঙে সব বিতে চলে যাচ্ছে, অর্থাৎ বি এর গাঢ়ত্বটা বাড়ছে, ক্রমশ ক্রমশ বাড়ছে, ক্রমশ বাড়ছে। তাহলে বি এর গাঢ়ত্ব যদি বাড়ে তাহলে মানে রেটটাও বাড়বে, তার কারণ গাঢ়ত্বের সাথে রেটের সমানুপাতিক সম্পর্ক, ডাইরেক্ট রিলেশন আছে। তাহলে দেখো বি এর রেটটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, দেখো ইনক্রিমেন্ট হচ্ছে, দেখেছো বাড়ছে, এই যে বাড়ছে, দেখতে পাচ্ছ? বিটা প্রথমে 0 ছিল, আস্তে আস্তে বি এর অ্যামাউন্টটা কিন্তু বেড়ে চলে, খেয়াল করে দেখো বাড়ছে, তো এই যে বি এর অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। এবার ইকুইলিব্রিয়ামে কি হয়, একটা স্টেট এমন আসবে যেখানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডটা তোমার সমান হবে। কি বললাম? ইকুইলিব্রিয়ামটা কি? ইকুইলিব্রিয়াম ইজ এ স্টেট where forward is equal to backward. Equilibrium is a state where forward is equal to backward. তাহলে একটা সার্টেন টাইম পর একটা সময় এমন আসবে যখন এ যতটা বিতে যাচ্ছে বি ততটাই এতে চলে আসছে, অর্থাৎ রেট অফ কনভার্সন ফ্রম এ টু বি যা হবে, রেট অফ কনভার্সন বি টু এ, বি থেকে এ একই হবে, অর্থাৎ সময় সাপেক্ষে কারো রেট আর বেশি হবে না, কারো রেট আর কম হবে না। দেখো আমি ধরে নিচ্ছি এই পয়েন্টে এ আর বি এর গাঢ়ত্ব সমান হয়ে গেছে, মানে রেট সমান হয়ে গেছে, ফলে এই পর থেকে ইকুইলিব্রিয়ামটা রিচ করে গেছে। অর্থাৎ এই টাইমে বিকে প্রথমে কিন্তু ইকুইলিব্রিয়াম আসবে না, কেন আসবে না? কারণ প্রথমে তো সবাই নেই, প্রথমে শুধু এই ছিল, বি ছিল না। বিটা আস্তে আস্তে বাড়ছে, এটা কমছে, বিটা বাড়ছে, এটা কমছে, কমতে কমতে একটা সময় এমন আসবে যে যতটা এ বিতে যাচ্ছে বিও ততটা হারেই বি থেকে এতে চলে আসছে। ফলে আমি ধরে নিচ্ছি একটা সময়, সেই সময়টা হচ্ছে এই যে সময়টা এখানে দেখানো হয়েছে, এই সময় টি টাইম, এই সময় করে ইকুইলিব্রিয়ামটা রিচ করে গেছে। তাহলে এটা হচ্ছে তোমার রেট ভার্সেস টাইমের একটা প্লট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট যেটা তোমাকে বলার সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। দুটো গ্রাফ আছে, একটা হচ্ছে রেট ভার্সেস টাইম গ্রাফ, আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব ভার্সেস কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ। তাহলে দেখো কনসেন্ট্রেশন ভার্সেস যে টাইম গ্রাফটা আছে সেটা দেখতে এরকম। আচ্ছা আমি একটু বেঁকে যাচ্ছে, তোমরা একটু সোজা করে কি করবে, এর নেচারটা ঠিক এইরকম। এদিকটা হচ্ছে কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব, হ্যাঁ কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব, মানে কতটা আছে এই মুহূর্তে জিনিসটা, কনসেন্ট্রেশন এদিকে, এদিকটা হচ্ছে টাইম। আমি ধরছি একটা বিক্রিয়া এ প্লাস বি এর ক্ষেত্রে বিষয়টা বোঝাচ্ছি তোমাকে। একটা বিক্রিয়া এ প্লাস বি থেকে তোমার সি প্লাস ডি হচ্ছে, ওকে? আচ্ছা, তাহলে এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, বিষয়টা বোঝো। অর্থাৎ প্রথমে এ প্লাস বি 100টা, সি প্লাস ডি কিন্তু 0 কিচ্ছু নেই। তাহলে স্বভাবতই আমি তোমাকে একটু আগেই বলেছি, তার মানে এ প্লাস বি এর গাঢ়ত্বটা প্রথমের দিকে এ প্লাস বি এর গাঢ়ত্বটা বেশি আর সি ডি এর গাঢ়ত্বটা কম, 0। তাহলে দেখো এই যে পয়েন্টটা প্রথমের দিকে বলতে কি বোঝায়, টাইম 0তে এই যে পয়েন্ট, এটা কি টাইম 0, টাইম ইজ ইকুয়াল টু 0, মানে সবে শুরু হয়েছে। তা বিক্রিয়ার শুরুতে এটা যদি সি আর ডি কে বোঝায়, মানে এই যে গ্রাফটা সি আর ডি কে বোঝায়, তাহলে সি ডি এর গাঢ়ত্বটা কি শুরুর দিকে কি 0, আর এ আর বি এর গাঢ়ত্ব শুরুর দিকে অনেক বেশি, ওপরের দিকে আছে দেখো গাঢ়ত্বটা বেশি আছে। এবার যত সময় গেছে এ বি গুলো সব সি আর ডিতে কনভার্ট হয়েছে না, এ বি থেকে সি ডি কনভার্ট তৈরি হচ্ছে, এ বিটা সব সি দিকে যাচ্ছে, তার মানে কি এ আর বি এর গাঢ়ত্বটা সময়ের সঙ্গে 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 কমে কমে আসছে, তাই না? সরি, এ আর বি এর গাঢ়ত্বটা দেখো সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে লোয়ার ডাউন হচ্ছে। ঠিক একই সঙ্গে এ বি গুলো ভেঙে তো সি ডিতে যাচ্ছে, তার মানে সি আর ডি এর গাঢ়ত্বটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে।
দেখো এটা কিন্তু ইনক্রিজ করছে, সি আর ডি এর গাঢ়ত্বটা সময়ের সঙ্গে সঙ্গে তোমার ইনক্রিজ করছে। কেমন? সি আর ডিটা সময়ের সঙ্গে সঙ্গে তোমার ইনক্রিজ করছে। পরিষ্কার বোঝা গেল? এবার একটা সময় তো এমন আসবে যখন যতটা এ প্লাস বি সি প্লাস ডিতে যাচ্ছে, সি প্লাস ডি থেকেও এ প্লাস বিতে ততটা হারিয়ে আসবে। তখন কিন্তু এ প্লাস বি এর গাঢ়ত্বটা আর কমবে না, সি প্লাস ডি এর গাঢ়ত্ব আর চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? বিকজ এ প্লাস বি যতটা সি প্লাস ডিতে যাচ্ছে, একটা সার্টেন টাইম পর যখন ইকুইলিব্রিয়াম বা সাম্য চলে আসবে, তখন সি প্লাস ডিও ঠিক একই হারে এ প্লাস বিতে ফিরে আসছে। অর্থাৎ একটা সার্টেন টাইম পর, ধরে নিচ্ছি এই সময়টার পরে, এই গ্রাফগুলো সমান্তরাল হয়ে যাবে, মানে পরস্পর প্যারালাল হয়ে যাবে। অর্থাৎ না এ বি এর গাঢ়ত্বটা আর নিচের দিকে নামছে, কমছে না, না সি ডি এর গাঢ়ত্বটা আর বাড়ছে উপরের দিকে যাচ্ছে না, পুরো প্যারালাল হয়ে যাবে। অর্থাৎ যে সময়ের পর থেকে দুটো গ্রাফ প্যারালাল হয়ে যাবে পরস্পরে, যে পয়েন্টে, সেই টাইমে তাদের ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে। অর্থাৎ এই পার্টটা হচ্ছে তাদের ইকুইলিব্রিয়াম জোন। পরিষ্কার? তাহলে এই হলো তোমার দুটোর কথা আমি বললাম। ওকে, চলো আরেকটা কথা বলে আমরা এই লেকচারটা আজকে এখানে শেষ করব। তারপর আমরা মাস অ্যাকশন ল করবো সেকেন্ড লেকচারে। হ্যাঁ, আমরা কিছু ইকুইলিব্রিয়ামের কিছু ক্যারেক্টারিস্টিক্স বলবো, মানে ইকুইলিব্রিয়ামের কিছু বৈশিষ্ট্য বলবো, ইকুইলিব্রিয়ামের কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেট ক্যারেক্টারিস্টিক, ইকুইলিব্রিয়াম স্টেট, আচ্ছা ক্যারেক্টারিস্টিক্স অফ লিখে দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ লেখো। ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম স্টেট, ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়ামের কিছু বৈশিষ্ট্য তোমাকে বলতে হবে। দেখো ইকুইলিব্রিয়াম তুমি তখনই পাবে যদি একটা রিয়াকশন, রিভার্সেবল রিয়াকশন তুমি থাকে, তবেই হবে। মানে একটা রিভার্সেবল রিয়াকশন ইন এ ক্লোজড ভেসেল, রিভার্সেবল রিয়াকশন ইন এ ক্লোজড ভেসেল, তাই না? ক্লোজ ভেসেলে যখন হবে বা ক্লোজ স্পেসে যখন হবে, তখনই তোমার বিক্রিয়াটা রিভার্সেবল ইকুইলিব্রিয়ামের গল্পটা তখনই আসে, তার আগে ইকুইলিব্রিয়ামের কোনো এক্সিস্টেন্স নেই। ওকে, অর্থাৎ প্রোডাক্ট বা রিয়াক্ট্যান্ট কেউ তোমার বাইরে বেরোবে না বা বাইরে থেকে কিছু অ্যাড হবে না। ক্লোজ ভেসেলে করা মানে বাইরে থেকে কোনো রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট কেউই অ্যাড হবে না, বা ভেতরে যারা আছে তারা কেউ লিভ করবে না সিস্টেম। সেকেন্ড কথা হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এট এ গিভেন টেম্পারেচার, chemical equilibrium at a given temperature, chemical equilibrium at a given temperature is characterized by constancy of certain properties, by constancy of certain properties such as pressure, concentration, ডেনসিটি। এগুলো কি বললো মানেটা? বলছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কখন আসবে বা কিরকম তার নেচার বা কখন কেমন তার ধরন হবে, সেটা কিন্তু কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ কখন ইকুইলিব্রিয়ামটা আসবে বা ইকুইলিব্রিয়ামটা কেমন ধরনের হবে, ইকুইলিব্রিয়ামে কার গাঢ়ত্ব কত বেশি হবে, কেমন প্রেশার থাকবে, কেমন থাকবে বিষয়টা, একটা পার্টিকুলার টেম্পারেচার, সেগুলো কিন্তু অনেকগুলো কনস্ট্যান্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে প্রেশার, কনসেন্ট্রেশন, ডেনসিটি ইত্যাদি। একটা বিষয় দিলে বুঝতে পারবে, ধরো
একটা বিক্রিয়া এরকম এ প্লাস বি থেকে অনলি সি হচ্ছে, কথার কথা। তার মানে কি, দুজন মিলে একজন তৈরি হচ্ছে, তাহলে তো প্রেশার কমে যাওয়া, চাপ কমে যাবে, লোক সংখ্যা কমে যাচ্ছে মানে চাপ কমে যাচ্ছে, তাই না? একটা পাত্রের মধ্যে ধরো এ প্লাস বি ছিল, এ আর বি ছিল, এ আর বি ছিল, আর এ আর বি গুলো নষ্ট হয়ে গিয়ে সি, তো অর্থাৎ দুজনের জায়গায় একজন তৈরি হচ্ছে, তাহলে ধরো লোক সংখ্যা কমে যাচ্ছে না আস্তে আস্তে। আগে ছিল দুজন, ওরা বিক্রিয়া করে হয়ে গেল একজন, তাহলে একজন করে লোক কমে যাচ্ছে, তার মানে কি ভিতরে নাম্বার অফ গ্যাস মলিকুল বা পার্টিকেল কমে যাচ্ছে, তার মানে কি প্রেশার কমে যাবে, তাই না? তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচারে ইকুইলিব্রিয়ামটা কেমন হবে, কোন দিকে থাকবে, প্রেশার হাই না প্রেশার লো, মানে এর এর ভেতরের কন্ডিশনগুলো দেখতে হবে তোমাকে। প্রেশার, কনসেন্ট্রেশন, হ্যাঁ, ডেন্সিটি কী আছে, ডেন্সিটি কোনো চেঞ্জ হচ্ছে কিনা, এগুলো সমস্ত বিষয়ের উপরে তোমার ইকুইলিব্রিয়ামটা ডিপেন্ড করে। যদি ধরো এরকম প্রেশারটা যদি হট করে বাড়িয়ে দিই, এখানে প্রেশার বাড়িয়ে দিলে কী হবে, এই বিক্রিয়াটা এদিকে চলে যায়। এটা পরে লাস্ট ক্রিয়া প্রিন্সিপাল পড়াবো তখন বলবো। আর প্রেশার যদি কমিয়ে দিই এই বিক্রিয়ার ক্ষেত্রে, তখন দেখা যাবে এই বিক্রিয়াটা ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ডের দিকে চলে যাচ্ছে বেশি। মানে ইকুইলিব্রিয়াম রেট আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, বিষয়টা বোঝালাম। আর একটু ভালো করে বলি কথাটা প্রেশার দিয়ে। ধরো এ প্লাস বি থেকে সি হচ্ছে, তো মানে ফরওয়ার্ড বিক্রিয়াটা যদি হয়, মানে এ প্লাস বি যদি সি হয়, তাহলে কি হয়, নাম্বার অফ পার্টিকেল কমে যাচ্ছে, আগে ছিল দুজন এখন হচ্ছে একজন। এবার নাম্বার অফ পার্টিকেল কমে গেলে চাপ কমবে না, একটা ঘরে 100 জন থাকলে যা চাপ হবে সেখানে যদি 5 জন থাকে চাপ তো অনেক কম হবে। নাম্বার অফ মেম্বার কমে গেলে চাপটা কমে যাবে। আচ্ছা, এবার তুমি যদি কোনোভাবে ওই ঘরে চাপ আরও বাড়িয়ে দাও, তুমি বাইরে থেকে চাপ চাপ বাড়াচ্ছ, তাহলে কী হবে, ঘরে থাকা লোকজন উপস্থিত তারা চাপটা সেই চাপটা, বর্ধিত চাপটা, ইনক্রিজ প্রেশারটাকে কমানোর চেষ্টা করবে। কী করে কমাবে? ওরা দেখছে যদি আমরা এ প্লাস বি কম্বাইন করে ওইদিকে চলে যাই তাহলে আমাদের চাপ কমে যাবে, তখন ওরা কী করবে, নিজেদের মধ্যে কম্বাইন করে এদিকে চলে যাওয়ার চেষ্টা করবে। আবার তুমি যদি চাপ কমিয়ে দাও, চাপ যা চাপ তুমি তার থেকে চাপ কমিয়ে দিচ্ছ, সিস্টেমের চাপটা চেঞ্জ করে দিচ্ছ, তখন ওরা কী করবে বলো তো, তুমি যে চাপ কমিয়ে দিলে সেই চাপটা বাড়ানোর চেষ্টা করবে। চাপটা বাড়বে কী করে, না যদি সিটা যদি এইদিকে যায় তাহলে চাপ বাড়বে, মানে ব্যাকওয়ার্ড যদি হয় তখন ব্যাকওয়ার্ডটা বাড়বে। অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা কী অবস্থায় আসবে সেটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, প্রেশার, কনসেন্ট্রেশন, ডেন্সিটি, এগুলো আমি প্রেশার দিয়ে একটা বোঝালাম। এটা তোমাদের লাস্ট ক্লিয়ার প্রিন্সিপাল পড়াবো, তখন তোমার কাছে আরও ভালো করে ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে। আর ইকুইলিব্রিয়াম যে কোনো দিক থেকে অর্জন করা যেতে পারে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাটেন্ড ফ্রম ইদার সাইড, যে কোনো জায়গা থেকে লিখে রাখো, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাটেন্ড ফ্রম আইদার সাইড, অর্থাৎ ইকুইলিব্রিয়ামকে যে কোনো জায়গা থেকে অর্জন করা যেতে পারে, যে কোনো দিক থেকে অর্জন করা যেতে পারে, সাম্যকে যে কোনো দিক থেকে অর্জন করা যেতে পারে। কেননা সাম্য তো তখনই আসবে না যখন এ প্লাস বি আর সি প্লাস ডি এরকম বিক্রিয়ার ক্ষেত্রে এ বি সি ডিতে যাচ্ছে এবং সি ডিও এ বিতে আসছে, তখনই সাম্য হবে। তাহলে যেহেতু এখানে এ আর বি বিক্রিয়া করে সিডিতে যায়, আবার সিডিও পরস্পর বিক্রিয়া করে এবিতে আসে, সুতরাং তুমি বিক্রিয়াটা এ বি নিয়ে শুরু করলেও তুমি সামনে আসবে। আর তুমি যদি রিয়াক্ট্যান্ট না নিয়ে যদি প্রোডাক্ট নিয়ে বিক্রিয়াটা শুরু করো, তাহলেও তুমি একটা সার্টেন টাইম করে সামনে। তুমি ধরো তুমি করলে যে না আমি এ আর বি নিয়ে শুরু করবো না, আমি সি আর ডি নিয়ে বিক্রিয়া শুরু করবো, করো। সি আর ডি বিক্রিয়া করে এ আর বি যখন তৈরি হবে, তারপরে কী হবে, এই সি আর ডি এতে বিতে যাবে আর এ আর বি কনভার্ট করে সি ডিতে আসবে। অর্থাৎ তুমি সে এদেরকে এই প্রোডাক্টগুলোকে নিয়ে রিয়াকশন শুরু করলে তোমার সাম্য আসবে, কারণ এরা কনভার্ট করে এদিকে আসবে, আবার এরা এদিকে যাবে। আবার তুমি যদি এ বিকে নিয়ে রিয়াকশনটা শুরু করো, তাহলে এ বিটা ভেঙে সি ডিতে যাবে, সি ডি আবার ভেঙে এ বিকে আসবে। অর্থাৎ যে কোনো দিক থেকে বিক্রিয়াটা শুরু করলে তুমি সাম্যটা অর্জন করতে পারবে। তাহলে এই বিক্রিয়াটা আমরা তোমার এখানেই শেষ করছি, বিক্রিয়া বলছি সরি, এই লেকচারটা এখানেই শেষ করছি। পরের যে লেকচারটা থাকবে সেটা থাকবে দ্য ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তোমার অ্যাপ্লিকেশন অফ মাস অ্যাকশন ল, এই বিষয়ের উপর ভিডিওটা তোমাদের থাকবে। এটা আমি এখানেই এন্ড করছি, কেমন?